প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেসকে দায়ের থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, কিন্তু আমরা অধিকাংশ মানুষই এই বিষয়টি সম্পর্কে সম্যক অবগত নই। অথচ ইদানিংকালে নানা বাস্তবিক কারণেই এই বিষয়টি সম্পর্কে জানা প্রত্যেক সচেতন ব্যক্তির জন্যই আবশ্যক হয়ে পড়েছে। তাই এই গণ আবশ্যকতার বিষয়টি বিবেচনা করেই আজকের ভিডিওতে আলোচনা করা হবে ফৌজদারি মামলা কি এবং কিভাবে ফৌজদারি মামলা কোন আদালতে পরিচালিত হয় এ সম্পর্কে। আপনারা দেখছেন দলিল পাইছি। সাধারণ ভাষায় কোনো ব্যক্তিকে যখন মারামারি, চুরি, ডাকাতি, খুন, জখম, প্রতারণা, দস্যুতা, রেপ, অপহরণ, বেআইনি সমাবেশ, ইফটিজিং, জালিয়াতি, মিথ্যা সাক্ষ্যদান প্রভৃতি অপরাধে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তাকে ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস বলা হয়। পেনাল কোডে অপরাধ এবং এর শাস্তির পরিমাণ উল্লেখ আছে, কিন্তু কিভাবে অপরাধীকে শাস্তি দেওয়া হবে তার কথা উল্লেখ আছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 বা ফৌজদারি কার্যবিধিতে। ব্যাপকভাবে ক্রিমিনাল আদালত 3 ভাগে বিভক্ত। ধারা 6 ব্যক্তির অধিকার ও সম্পত্তির অধিকার ব্যতীত যে কোনো অপরাধ ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিচার ব্যবস্থায় রাজনৈতিক হাঙ্গামা, ব্যক্তির জীবনহরণ, অর্থ সম্পদ লুটপাট ও যৌন হয়রানির অপরাধে ফৌজদারি মামলার ব্যবহার সবচেয়ে বেশি। এক কথায় চুরি, ডাকাতি, খুন, জখম, প্রতারণা, দস্যুতা, লুটপাট, বিস্ফোরণ, ধর্ষণ, অপহরণ, বেআইনি সমাবেশ, যৌন হয়রানি, জালিয়াত, মিথ্যা সাক্ষ্য প্রদান প্রভৃতি অপরাধে যে মামলা দায়ের করা হয় তাকেই ফৌজদারি মামলা বলা হয়। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে জেল জরিমানা, যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড হয়ে থাকে। প্রকৃতপক্ষে ফৌজদারি মামলাকে 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো আমলযোগ্য মামলা, অন্যটি আমল অযোগ্য মামলা। আবার আমলযোগ্য মামলাকেও 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো জিআর মামলা বা পুলিশি মামলা, অন্যটি সিআর মামলা বা নালিশি মামলা। 1. আমলযোগ্য মামলা। আইন মোতাবেক কিছু অপরাধ সংঘটিত হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে। এসব ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নিয়ে আদালতে প্রতিবেদন দিয়ে থাকেন। এসব অপরাধে যে মামলা হয় তাই আমলযোগ্য মামলা। ফৌজদারি কার্যবিধির 4-1 উপধারায় ক্লজ 6 আমলযোগ্য মামলা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। 2. আমল অযোগ্য মামলা। কিছু অপরাধ সংঘটিত হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে না। অপরাধ সংঘটিত হলে পুলিশ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে সর্বোচ্চ 60 দিনের মধ্যে প্রসিকিউশন রিপোর্ট বা নন এফআইআর মামলা আদালতে দাখিল করে। এগুলো আমল অযোগ্য মামলা। এ ধরনের অপরাধের মামলা কোর্টের নন জিআর রেজিস্টারভুক্ত হয়ে পরিচালিত হয় বলে এ মামলাকে নন জিআর মামলা বলা হয়। ফৌজদারি কার্যবিধির 4-1 উপধারার ক্লজ 2 আমল অযোগ্য মামলা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। নালিশি বা সিআর মামলা। ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি গিয়েও কোর্ট ফি দিয়ে বিচার প্রার্থনা করা যায়। এক্ষেত্রে কার্যবিধির 200 ধারার শপথ নিয়ে আবেদনের উল্টো পিঠে জবানবন্দি রেকর্ড করতে হয়। কোর্ট রেজিস্টারের মামলা এন্ট্রি হয়ে পরিচালিত হওয়ার কারণে এগুলোকে সিআর মামলা বলা হয়। পুলিশি মামলা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এজাহার দায়েরের মাধ্যমে যে মামলা শুরু হয় তাই পুলিশি মামলা নামে পরিচিত। পুলিশি মামলাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। ক. জিআর মামলা। থানায় কোনো আমলযোগ্য অপরাধ ঘটার খবর পেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যবিধির 154 বিধান অনুসারে মামলা করে আদালতে এফআইআর দাখিল করে কার্যবিধির 156 ধারা অনুসারে মামলার তদন্ত শুরু করেন। এটি জিআর মামলা। থানা থেকে এফআইআর আদালতে আসার পর কোর্ট ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর, জিআর ও জেনারেল রেজিস্ট্রার অফিসার উক্ত এফআইআরটি মামলা হিসাবে কোর্টের জেনারেল রেজিস্টারে এন্ট্রি করে তা দ্রুত ম্যাজিস্ট্রেটের নজরে আনেন। খ. নন জিআর মামলা। আবার থানায় আমলযোগ্য মামলা সংঘটিত হওয়ার সংবাদ পেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটিকে এজাহার হিসাবে গণ্য না করে পুলিশ প্রবিধানের প্রবিধি 377 অনুসারে জিডি এন্ট্রি করে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বিষয়টি তদন্ত করে আদালতে নন এফআইআর প্রসিকিউশন রিপোর্ট দায়ের করতে পারেন। এগুলোই নন জিআর মামলা নামে পরিচিত। ফৌজদারি মামলা পরিচালিত হয় সাধারণত 4টি আদালতে। সে 4টি আদালত হলো: 1. বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, 2. হাইকোর্ট বিভাগ, 3.
দায়রা জজ আদালত। 4 ম্যাজিস্ট্রেট আদালত। জেলা পর্যায়ে যে বা যারা ফৌজদারি মামলা পরিচালনা করেন তাদের সেশন কোর্ট বা দায়রা জজ আদালত বলে। এই আদালতের বিচারকেরা হলেন 1 দায়রা জজ, যিনি জেলা পর্যায়ে ক্রিমিনাল মামলার প্রধান বিচারক। 2 অতিরিক্ত দায়রা জজ। 3 যুগ্ম দায়রা জজ। দায়রা জজ আইন আরোপিত সব ধরনের শাস্তি দিতে পারেন। শুধু ডেথ পেনাল্টির কার্যকর করার ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি লাগবে। যুগ্ম দায়রা জজ ডেথ পেনাল্টি বা 10 বছরের বেশি কারাদণ্ডাদেশ দিতে পারবেন না। মেট্রোপলিটন এলাকার ম্যাজিস্ট্রেটের শ্রেণীবিভাগ এইরূপ: 1 চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম। 2 অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অন্যদিকে মেট্রোপলিটন বা মহানগর এলাকার বাইরের ম্যাজিস্ট্রেটেরা বা জেলা আদালতের ম্যাজিস্ট্রেটেরা কয়েকটি শ্রেণীতে বিভক্ত: 1 চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 2 অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মধ্যে রয়েছেন: 1 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 2 প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 3 দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও 4 তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস সহ 5 বছরের অনধিক কারাদণ্ড দিতে পারবেন এবং 10,000 টাকা জরিমানা করতে পারবেন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস সহ 3 বছরের কারাদণ্ড এবং অনধিক 5,000 টাকা জরিমানা করতে পারবেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক 2 বছরের সাজা এবং 2,000 টাকা জরিমানা করতে পারবেন। কোনো আসামি যদি জরিমানা টাকা দিতে না চান, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের টাকা অনাদায়ের জন্য আসামিকে দণ্ডদানের যে ক্ষমতা রয়েছে তার 1/4 বেশি দিতে পারবেন না। অর্থাৎ কারো কারাদণ্ড যদি 2 বছরের বেশি হয় এবং এর সঙ্গে অর্থদণ্ডও হয়, সেক্ষেত্রে আসামি যদি অর্থ দিতে না পারে তাহলে ম্যাজিস্ট্রেট বাড়তি আরও সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ডাদেশ দিতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন।